এমপি আনার হত্যায় কসাই জিহাদকে 12 দিনের রিমান্ড দিয়েছে ফরাসতের আদালত। ঢাকায় 3 জনকে দেওয়া হয়েছে 8 দিন করে। আজিজ বেনজির কাউকে প্রোটেকশন দেবে না সরকার, বলেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে অপকর্ম করেছেন তারা, দাবি বিএনপির। এখনও ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও উপকূলের দিকে এগোচ্ছে রেমাল। রবিবার রাতে আঘাত হানার ধারণা আবহাওয়া অফিসের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এমপি আনারুল আজিম আনার হত্যার ঘটনায় ঢাকায় নিখোঁজ মামলা ও কলকাতায় হত্যা মামলায় 4 জনকে রিমান্ডে নিয়েছে দুদেশের পুলিশ। ঢাকার সিএমএম আদালত 3 জনকে 8 দিনের রিমান্ড দিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বারাফুসাত জজ কোর্ট কসাই জিহাদকে দিয়েছে 12 দিনের রিমান্ড। এদিকে এমপি আনারকে হানি ট্র্যাপে ফেলা শাস্তি, কান্নায় ভেঙে পড়েন আদালতে, নির্দোষ দাবি করেন নিজেকে। বিস্তারিত ফখরুল বাবুর রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতা সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজে দেখা যায় তার সাথে ছিলেন সহযোগী ফয়সাল ও শিমুল ভুইয়া, কিন্তু সেখান থেকে জীবিত ফেরা হয়নি আনারের। ফুটেজ বলছে 13 মে দুপুর 2:51 সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢোকেন এমপি আনার। কয়েক ঘন্টা পর বের হয়ে আসেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। তার হাতে ছিল একটি লাগেজ। এরপর তার সঙ্গে পলিথিনের ব্যাগ হাতে বের হন আরেকজন। দরজা লক করে অন্যরা বেরিয়ে গেলেও দেখা যায়নি আনারকে। এমপি আনারকে হত্যার অভিযোগে শুক্রবার কলকাতার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। তার দেয়া তথ্যে গোয়েন্দারা জানান এ হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান। তার নির্দেশেই তিনি সহ 4 জন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর সত্যি কসাইয়ের কাজই করেন জিহাদ। এমপি আনারের শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করেন। এরপর পরিচয় নষ্ট করতে মাংসকে কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয়, আর হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয়। এদিকে এমপি আনার নিখোঁজের ঘটনায় গত বুধবার গ্রেফতার হওয়া 3 আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত শুনানি শেষে আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলিস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিকে 8 দিন করে রিমান্ডে পাঠানো হয়। অপহরণের একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। আদালতে তোলার পর শিলিস্তি রহমান কান্নায় ভেঙে পড়েন। তার পক্ষে আইনজীবী না থাকায় নিজেই আদালতকে বলেন, ওই বাসায় আমি ছিলাম, তবে ঘটনা সম্পর্কে কিছু জানা নেই। এমপি আনারকে হানি ট্র্যাপে ফেলতে শিলিস্তি রহমানকে ব্যবহার করা হয়েছে কিনা তা তদন্তের বিষয় বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যদি 164 করে যাকে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে আইনে কি তার আইনগত শাস্তি হবে না? তাহলে সাক্ষী হিসেবে তাকে নিলে মামলাটা বরং শক্ত হবে। বাবার হত্যাকারীর বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আমার চোখের পানি, আল্লাহ এর বিচার করবে। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে, সুষ্ঠু তদন্ত হবে। এর সর্বোচ্চ শাস্তি আমি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সাবেক সেনাপ্রধান কিংবা আইজিপি, অপরাধী যত প্রভাবশালী হোক সরকার কাউকে প্রোটেকশন দেবে না, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কেউ অপরাধ অপকর্ম করতেই পারে, সরকার শাস্তি দেওয়ার সৎ সাহস দেখিয়েছে কিনা সেটা দেখার বিষয়। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন বেসামাল, এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। দাবি করেন আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, দখল করেনি। তাইমুর রশিদের রিপোর্ট। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, অপরাধীকে শাস্তি দেওয়ার সৎ সাহস আওয়ামী লীগের আছে।
এ ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে অটল শেখ হাসিনা। অপরাধ করলে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি তার। অপরাধ করে কেউ পার পাবে, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিচ্ছি। তিনি সাবেক আইজিপি আর সাবেক সেনাপ্রধান। আব্দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের মানসিক ট্রমা এখন ভয়াবহ পর্যায়ে। দাবি করেন, এই সরকারের আমলে বিএনপি নেতাকর্মী সহ নিরীহ কেউ হয়রানির শিকার হননি, তবে অপরাধ করলে ছাড় নেই। বিএনপি ক্ষমতা না পেয়ে পথ হারিয়ে দিশেহারা প্রতীকের তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে। তাদের শক্তি কমে এসেছে ক্রমান্বয়ে নেতিবাচক রাজনীতি। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, ক্ষমতা দখল। এর আগে সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মানু মজুমদারের মরদেহে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলের পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাদা চামড়ার কারা আলাদা রাষ্ট্র করতে চায় তা পরিষ্কার করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলাদা অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে তারা। এ সময় দুদু বলেন, কে নতুন রাষ্ট্র করার দাবি করেছেন তা বলতে হবে, এর সাথে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত বলেও দাবি করেন দুদু। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, সাবেক সেনা প্রধান আজিজকে যে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, এটি শুধু দেশের জন্য নয়, একটি বাহিনীর জন্য লজ্জার। তারা বলেন, সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। এই দুজনই সরকারের প্রশ্রয়ে এইসব অপকর্ম করেছে বলে অভিযোগ তাদের। বলেন, এমন লোককে এমপি বানানো হয়েছে যাকে প্রতিবেশী দেশে খুন করা হয় স্বর্ণ চোরাচালানের ভাগ বাটোয়ারা নিয়ে। একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছে। আপনি নিজেও স্বীকার করেছেন, ভারতকে এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনাকে কখনো বলতে পারলেন। তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন? কে আপনার কাছে দাবি করেছে আর সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে, এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা করার জন্য একটি সরকার জনগণের হাতে ক্ষমতা, জনগণের হাতে ফিরিয়ে দেন। বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখনও ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। তারপরও দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে রেমাল। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য হচ্ছে, ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তা বাংলাদেশের উপকূলের দিকেই আসতে পারে। ঘন্টায় গতিবেগ হতে পারে 120 থেকে 130 কিলোমিটার। তবে এটি সুপার সাইক্লোনের রূপ নেওয়ার শঙ্কা নেই। রবিবার রাতে খুলনা থেকে পটুয়াখালী খেপুপাড়ার মাঝামাঝিতে আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় উপকূল সহ দেশের বিভিন্ন জায়গায় নামতে পারে ভারী থেকে অতিবৃষ্টি, ভারী বৃষ্টি। এক সপ্তাহের ব্যবধানে বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে, তবে বেড়েছে কোরবানি সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণের দাম। পেঁয়াজ, আদা ও রসুনের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে চাহিদা কমে যাওয়ায় মুরগির দাম এখন নিম্নমুখী। মাইনুল শোভনের রিপোর্ট। উৎপাদন কমে যাওয়ার অজুহাতে কয়েক সপ্তাহ রাজধানী সহ সারা দেশের বাজারগুলোয় অস্থিতিশীল ছিল ব্রয়লার ও সোনালী মুরগির দাম। তবে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। শুক্রবার বাজারে গিয়ে দেখা যায় সোনালী মুরগির জাত সপ্তাহান্তে কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 360 থেকে 370 টাকায়। আর ব্রয়লার মুরগির কেজি 5 থেকে 10 টাকা কমে বর্তমান দাম 220 টাকা।
সামনে আরো দাম কমবো, সামনে কুরবানি ঈদ না, সামনে একটু দাম কমবো। আমার মনে হচ্ছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে, মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন এবং আমার মনে হয় সরকারের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন, বাংলাদেশ ব্যাংক অথবা অর্থ মন্ত্রণালয়, ওনারা চেষ্টা করছেন, চালাচ্ছেন। যদিও গরুর মাংসে আবারও সেই অস্বস্তি, হাতে গোনা কিছু জায়গায় 750 টাকায় মিললেও বেশিরভাগ বাজারেই বিক্রি হচ্ছে 800 টাকায়। মুরগির ডিমের দাম নতুন করে না বাড়লেও এখনও সেই বাড়তি দামে কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষকে। ডজন কিনতে এখনও গুনতে হচ্ছে 150 টাকা। কাছে কিনা তো খাওয়া সম্ভব না। এখন ধরেন ডিম এই থাকে 100 টাকা, 120 টাকা ডজন থাকে, এখন আমার 160 টাকা ডজন হয়ে গেছে। ডলারের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আমদানি করা আদা আর রসুনে। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। সেই সাথে দেশি পেঁয়াজেরও অযৌক্তিক দাম ভোগাচ্ছে ক্রেতা সাধারণকে। রসুনে 15 টাকা, আদা 20 টাকা করে বাড়ছে কেজি প্রতি। এগুলো বাইরের, বাংলাদেশি না, আদাটা বাইরের। বেতন পাইতে শেষ হয়ে যায়, 30,000 টাকা কিছু হয় না এখন ঢাকা শহরে। ঠিক আছে, এ হচ্ছে ঢাকার পরিস্থিতি। বেশিরভাগ জাতের মাছের দাম নতুন করে বাড়েনি, যদিও ইলিশ রূপচাঁদার পাশাপাশি খাল বিলের মাছের দামও বেশিরভাগ মানুষের নাগালের বাইরে। অনেক দাম বাবা, শৈল মাছ ধরা যায় না। সরকার কিছু মনে হয় না করে, কারণ কোনো জিনিসেরই দাম কম না। আমদানি বেশি হয়ে গেলে বাবার দাম ঠিক হয়ে যাবে আগের মতো। সরবরাহ বাড়ায় কেবল পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম কমেছে 20 টাকা পর্যন্ত। তবে অন্য নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় স্বস্তির খুব একটা সুযোগ নেই। পটল 50 টাকা কেজি, ঢেঁড়স 60 টাকা কেজি, বটবুটি 80 টাকা কেজি, টমেটো টকটা 100 টাকা, মিষ্টিটা 80 টাকা, ফুলকপি 50 টাকা পিস, লাউ আছে 60 টাকা পিস, ঝিঙ্গা দুন্দুল চিচিঙ্গা 50 টাকা 60 টাকা কেজি। মিনিকেট, নাজিরশাইল সহ বেশিরভাগ চালের দাম স্থিতিশীল। তবে মোটা জাত এক সপ্তাহের ব্যবধানে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 48 টাকায়। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। নতুন একটি গ্যাস ফিল্ডের সন্ধান মিলেছে সিলেটের কৈলাসটিলায়। সারা দেশে গ্যাস উৎপাদন বাড়াতে নতুন যে সকল প্রকল্প হাতে নেওয়া হয় তার একটি এই কৈলাসটিলা 8 নম্বর কূপ। এই কূপের খনন কাজ শুরু হয় চলতি বছরের 11 জানুয়ারি। 4.5 মাসে সফলভাবে খনন কাজ শেষে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গ্যাসের প্রেসার সহ অন্য পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে গ্যাসের মজুদের পরিমাণ জানাবেন সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন ওই কূপ থেকে প্রতিদিন 18 থেকে 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বরিশালের প্রতিবন্ধী তরুণীকে গ্রেফতারের মূল অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সকালে বাকেরগঞ্জ থানায় লেবুখালী বাজার এলাকায় থেকে আসামি রেফাউল ইসলামকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় 12ই মে সকালে প্রতিবন্ধী ওই তরুণীকে বাসায় একা পেয়ে রেখে তার মা কাজে বের হন। এ সময় কৌশলে রেফাউল বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে। এর মধ্যে তরুণীর মা বাসায় চলে এলে পালিয়ে যায় রেফাউল। এ ঘটনায় কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। পরে অভিযান চালিয়ে ধর্ষক রেফাউলকে গ্রেফতার করে র্যাব। বিলুপ্তির পথে জয়পুরহাটের চুন শিল্প। নানা প্রতিকূল পরিস্থিতিতে চুন তৈরির ঐতিহ্য বংশ পরম্পরায় ধরে রেখেছেন জয়পুরহাটের যুগীরা। কুটির শিল্পের আওতায় সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি চুন কারিগরদের। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পান খেতে চুন লাগে ভালোবাসতে গুণ, কিংবা পানের সাথে চুন আর পাতে লাগে নুন, এরকম নানা লোক শোলক একসময় গ্রাম বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। বিয়ে শাদী আর মেহমানদারিতেও পান সুপারি চুন ছাড়া চলে না। বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা চুন শিল্প কালের আবর্তে এখন মৃতপ্রায়। চরম বিপাকে শিল্পের কারিগররা। খাল বিল নদী থেকে ঝিনুক কুড়িয়ে নানা পদ্ধতিতে যারা চুন তৈরি করে তাদেরকে যুগী বা চুনারু বলা হয়। ঝিনুক পরিষ্কার করে রোদে শুকিয়ে আগুনে পুড়ে তৈরি হয় চুন। জয়পুরহাট, আক্কেলপুর, পাঁচবিবি, দোয়ানীঘাট, পুরানা পৈল সহ জেলায় 50-এরও বেশি পরিবার চুন শিল্পের সাথে জড়িত। নদ নদী ও খাল বিলে ঝিনুকের সংখ্যা কমে যাওয়া, আমদানি, চুনাপাথর থেকে তৈরি চুনের ব্যবহার বেড়ে যাওয়ায় যুগীদের তৈরি চুনের চাহিদা কমেছে। এসব কারণে পেশাদার যুগীরা ছেড়েছেন পৈতৃক পেশা। প্রথম ঝিনুক শামুক পাওয়া যাচ্ছিল, এখন ওটা আর পাওয়া যায় না। এখন আমাদের কিনতে হয়, বগুড়া থেকে কিনতে হয় শঙ্খ। শঙ্খ কিনে তেমন লাভ হয় না।
এদের আমাদের ব্যবসায় চলে না। সব জিনিসের দাম বেশি হয়, আমাদের খুবই কষ্ট, খুব সেল করলে ক্লিয়ার খুব কষ্ট করি মনে করেন যে বিক্রি করি। এখন মনে করেন যে দিন পর যাওয়া খুবই কঠিন হয়। 20 ঘর ছিল, এখন এই আগে ঝিনুক ছিল, নদীর থেকে তুলতাম, নিজেরা তুলতাম, তুলে ব্যবসা করতাম, ওর লাভ হতো বেশি। এখন বগুড়া থেকে নিয়ে আসে কোনো লাভ হয় না, 2 দিন পর 3 দিন পরে দাম বাড়ায়। ব্যবসা করি, কোনো কিছু আমরা পাই না, অনুদান পাই না সরকার থেকে। আমাদের চাল ফাল বেশি, আমাদের অভাব, আমরা কিছু বলতে পারি না, আমাদের কিছু দান করে না, আমরা কষ্ট ভাবে চলি। যোগীদের সহজ শর্তে ঋণ সহ কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিসিক। এবং তাদের যদি শিল্প ব্যবসা পরিচালনা করার জন্য যদি কোনো ধরনের ব্যবসায়িক প্রশিক্ষণ দরকার পড়ে এবং যদি ভবিষ্যতে বিসিকের পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে, তাহলে বিসিকের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া পেশা হিসেবে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা মনে করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সড়ক সম্প্রসারণ ও দুর্ঘটনার অজুহাতে ফের শতবর্ষী গাছ কাটার তোড়জোড় মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগে। মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের আরও 1500 গাছ কাটার তালিকা পাঠানো হয়েছে জেলা পরিষদকে। আগে গাছ কাটা হলেও এখনও লাগানো হয়নি নতুন গাছ। মেহেরপুর থেকে তুহিন আরণ্যর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। শতবর্ষী কড়ই, মেহগনি, শিমুল, নিম সহ নানা জাতের গাছ ছিল মেহেরপুর কুষ্টিয়া, মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কে। সেই সড়কের দুপাশ এখন ধুধু মরুভূমি। সড়ক প্রশস্তকরণে কাটা হয়েছে পুরানো গাছগুলো। এর রেশ কাটতে না কাটতেই আবারও গাছ কাটার তোড়জোড়। এবার মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ককে সম্প্রসারণ করতে 1500 গাছ কাটা হবে। সড়ক ও জনপদ বিভাগ বলছে, সড়ক সম্প্রসারণ সহ সড়ককে নিরাপদ ও ঝুঁকিহীন রাখতে মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের 1500 গাছ কাটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। তাদের শঙ্কা, আর বসবাসের উপযোগী থাকবে না মেহেরপুর, বাড়বে প্রাকৃতিক বিপর্যয়। গাছটা কেটে ফেলে তাহলে আমাদের অনেক সমস্যা, কারণ এই ধরনের বড় গাছ আমাদের এলাকাতে আর বেশি নাই। সবই এদেশের এমপি মন্ত্রীরা কেটে তারা নিজ নিজ এটা চলে গেছে। রাস্তায় গাছ চাইলে কত উপকার, রোদে আসি গাছ চালা বসলো মানুষ, শান্তি পাইল, বৃষ্টি হয় না। আর উপরে গাছ গেলে আল্লাহর গজব দিচ্ছে। যেখানে যে গাছগুলা থাকলে মানুষের উপকার হয়, সেই গাছগুলা না কাটলেই সবচেয়ে ভালো হয়। সরকার তার প্রয়োজনে কাটলে কাটুক, কিন্তু গাছ কাটার আগে তাদের গাছ লাগাতে হবে। সচেতনদের অভিযোগ, পকেট ভারী করতেই এসব গাছ কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। গাছ কাটার বিপরীতে একটি গাছও লাগানো হচ্ছে না। তাপ দেওয়ার কারণ মূল হচ্ছে এগুলো, অতিরিক্ত গাছ কেটে ফেলার কারণে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, এতে তাপ বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের উপর অবশ্যই বিরূপ প্রভাব পড়ছে। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে গাছ আমাদের গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন দেয়। সড়কে দুর্ঘটনা এড়ানোর অজুহাত সড়ক ও জনপদ বিভাগের। তাদের দাবি, গাছগুলোর ডালপালা রাস্তার উপরে চলে এসেছে। এই গাছের জন্য কোনদিন ওই অ্যাক্সিডেন্ট হয় না। এই খরা তাপগুলো হচ্ছে, বৃষ্টি হয়েছে না এই গাছের কারণে, গাছগুলো সব নিধন করে হচ্ছে কেটে। গাছগুলো আরো আগেই কাটা দরকার ছিল আসলে মূলত, কিন্তু গাছগুলো আসলে অনেক দীর্ঘদিনের পুরাতন হয়ে গেছে এবং গাছগুলো শারীরিকভাবে বৃদ্ধি পেয়ে এতটা প্রসারিত হয়েছে যে এটা অনেকাংশে কিন্তু সড়কের দিকে ঠেলে চলে আসছে। তো এটা হচ্ছে যে সড়ক দুর্ঘটনা থেকে হচ্ছে যে রক্ষা করা। আর হচ্ছে কিছু গাছের ডাল আছে, যে গাছের ডালগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। জেলা পরিষদের দাবি, তাদের অনুমতি না নিয়েই সড়ক এবং বন বিভাগ প্রশাসনিক নির্দেশে গাছ কেটে উজাড় করে ফেলেছে। জেলা কর্তৃপক্ষ বন বিভাগের সাথে পরামর্শ করে রোডস অ্যান্ড হাইওয়ে বন বিভাগকে দিয়ে টেন্ডার করায় এই গাছগুলো কর্তন করছে। আমরা তাদেরকে আপত্তি করেছিলাম, তারা মামলাটা নির্বাহী ক্ষমতা বলে খারিজ করে দিয়েছে। এর আগে মেহেরপুর কুষ্টিয়া সড়ক সম্প্রসারণের জন্য প্রায় 3000 গাছ কেটে ফেলে সড়ক বিভাগ। লাগানো হয়নি নতুন কোনো গাছ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2 এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শাকঘাটা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট শামসিল আরেফিন টিটু।
টুঙ্গিপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। পরে 15 আগস্টের শহীদ সহ মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। চিকিৎসা সেবাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে সংযোজন হল 4th জেনারেশন 3 টেসলা এমআরআই চ্যানেল ও 128 স্লাইস সিটি স্ক্যান। উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম। সনাতন ছাত্র যুব পরিষদের নতুন কমিটি শপথ নিয়েছে খাগড়াছড়িতে। সকালে সংগঠনটির কার্যালয়ে শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী সহ অনেকে। ঝিনাইদহে অজ্ঞাত লাশ বহনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন এক চিকিৎসক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সহ জেলা আওয়ামী লীগের নেতারা। নড়াইল জেলা যুবলীগের সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল। সভায় জানানো হয় 28 মে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে সম্মেলনের উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবদলের রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে মত বিনিময় সভা হয়েছে বরিশালে। জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে যুবদলের কারামুক্ত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ বিন জলিল। 3 দিনের মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ শেষ হয়েছে জয়পুরহাটে। শুক্রবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত এই ট্রেনিং শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুল আলম দুরু। 3 দিনব্যাপী এমকে ট্রেডার্স প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট শুরু হয়েছে রংপুরে। রংপুর গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে এর উদ্বোধন করেন 66 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাকিল আহমেদ। দেশের বিভিন্ন গল্ফ ক্লাবের শতাধিক গল্ফার এতে অংশ নিচ্ছেন। নাজমুল নিশান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এমপি আনার হত্যায় কসাই জিহাদকে 12 দিনের রিমান্ড দিয়েছে বরাসতের আদালত। ঢাকায় 3 জনকে দেওয়া হয়েছে 8 দিন করে। আজিজ বেনজির কাউকে প্রোটেকশন দেবে না সরকার, বলেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে অপকর্ম করেছেন তারা, দাবি বিএনপির। এখনও ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও উপকূলের দিকে এগোচ্ছে রেমাল। রবিবার রাতে আঘাত হানার ধারণা আবহাওয়া অফিসের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।